গুরুদেবের কথা মেনে ইন্দ্রাণীর মন জিতে নিল কুসুম, বদলে গেল সব সমীকরণ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুম কিছুই বুঝে উঠতে পারছে না। কারণ এদিকে অনুষ্কাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। অনুষ্কা জানেই না যে তার বাচ্চাটা আর এই পৃথিবীতে নেই। এরপর যখন হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয় তখনও অনুষ্কা কিছু জানতে পারে না। পরে ঈশান যখন পুরো ঘটনাটা খুলে বলে তখন অনুষ্কা কিছুতেই মেনে নিতে পারে না যে তার সন্তান আর বেঁচে নেই। অনুষ্কা বলে, ঈশান, এসব আজেবাজে কথা একদম বলবে না। আমার সন্তান আবার এই পৃথিবীতে আসতে চলেছে, আর তুমি বলছো আমার সন্তান আর নেই। এসব কথা বলে কি মজা পাচ্ছ তুমি? এরপর অনুষ্কা সবাইকে বলতে থাকে, ঈশান কিরকম ধরনের কথা বলছে, তোমরা ওকে কেউ কিছু বলো না। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলিও বুঝে উঠতে পারে না কি করবে। কারণ এইভাবে অনুষ্কা কিছুতেই সত্যিটা মেনে নিতে পারছে না। তারপর সবাই যখন চুপ করে থাকে তখন অনুষ্কা বলে, কি হলো? তোমরা এভাবে চুপ করে আছো কেন? উত্তর দাও, চুপ করে থেকো না। আমার বাচ্চাটা আমার সঙ্গেই আছে। এরপরেই অনুষ্কা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই কুসুম বলে, অনুষ্কা, তোমার কি হয়ে গেল? তোমাকে কিভাবে বোঝাই? এরপর সবাই মিলে অনুষ্কাকে বোঝানোর চেষ্টা করলেও অনুষ্কা কিছুতেই মানতে চায় না যে তার বাচ্চাটা আর নেই। বরং সে ভাবে তার সন্তান এখনও বেঁচে আছে। আর আগের মতোই নিজের খেয়াল রাখতে শুরু করে। কুসুম তখন বোঝানোর চেষ্টা করলে অনুষ্কা বলে, একদম এসব কথা বলবে না কুসুম। এগুলো কি হচ্ছে? তুমি আমার সন্তানকে নিয়ে এসব কথা বললে আমার কতটা খারাপ লাগে সেটা অন্তত বোঝো। তুমি আমাকে এসব কথা বলতে পারো না। কুসুম তখন ভাবে, কিভাবে অনুষ্কাকে বোঝাবে? কারণ সে তো কোনোভাবেই বুঝতে চাইছে না। তাই কুসুমও শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়। এরপর অনুষ্কাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। ঈশান খুব কান্নাকাটি করতে থাকে। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবতে থাকে, এভাবে আর কতদিন চলবে? অনুষ্কাকে তো সবটা মেনে নিতেই হবে। আর সেই কারণেই অনুষ্কাকে নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি। তাই ইন্দ্রাণী গাঙ্গুলির আর ঘুম আসে না। রাতের বেলায় ছটফট করতে থাকে। ঠিক তখনই ফোন করে গুরুদেব। তিনি বলেন, ইন্দ্রাণী, অনেক বড় একটা কথা বলার জন্য ফোন করেছি। দেখো, আমি সবটা জানতে পেরেছি। অনুষ্কার সন্তান আর এই পৃথিবীতে নেই। তবে তার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। এখন যাতে আর কোনো বিপদ না হয় সেই চেষ্টাই তো আমাদের করতে হবে, বলো। এরপর ইন্দ্রাণী বলে, কি বলতে চাইছেন গুরুদেব? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। গুরুদেব তখন বলে, আগের দিনের পুজোটায় একটা বাধা পড়েছিল। আর সেই বাধা কাটাতে হবে। কিভাবে কাটাতে হবে সেটা আমি কালকে বাড়িতে এসে বলবো। সবটা শোনার পর ইন্দ্রাণী বলে, বেশ, আপনি যেমন সিদ্ধান্ত নিয়েছেন তেমনি হবে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। সকালে অনুষ্কা গুরুদেবের আশীর্বাদ নেয় আর বলে, আমার সন্তানকে ভালো করে আশীর্বাদ করবেন যাতে আমার সন্তান ভালো থাকে, সুস্থ থাকে। এরপরেই অনুষ্কাকে উপরে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। ডাক্তার বাড়িতে এসে সবার সঙ্গে কথা বলে। তখন সবাই এটা বুঝতে পারে যে এখন কোনোভাবেই অনুষ্কাকে সত্যিটা বোঝানোর চেষ্টা করা যাবে না। কারণ যদি সে সত্যিই বুঝতে পারে যে তার সন্তান আর পৃথিবীতে নেই তাহলে হয়তো ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়বে। তাই ডাক্তাররা বারণ করে দেয়। তারা বলে, সত্যিটা এখন বোঝানোর দরকার নেই। যত সময় যাবে ও আস্তে আস্তে নিজেই উপলব্ধি করতে পারবে। তাই আপনারা কেউ জোর করে কিছু বোঝানোর চেষ্টা করবেন না। এরপর অনুষ্কা উপরে চলে যায় আর নিজের মতো থাকতে থাকে। তারপর গুরুদেব বলে, আমি কুসুমের সঙ্গে একটু কথা বলতে চাই। এরপর সবাই সেখান থেকে চলে যায়। গুরুদেবের সঙ্গে ছিল দীপালি। কুসুম বলে, বলুন গুরুদেব, আপনি ঠিক কি বলতে চাইছেন আমাকে? গুরুদেব বলে, কুসুম, আমি তো জানি তুমি একটা অন্যরকম মেয়ে। শুধু বাড়িতে কাজ করো, এতটুকুই তোমার পরিচয় নাই। তোমার একটা আলাদা পরিচয় আছে। তুমি এই বাড়ির রক্ষা কবচ। কিন্তু সেদিন যেই অঘটনটা হয়েছে সেটা হয়তো হওয়ার কথা ছিল না। এরপর কুসুম বলে, বিশ্বাস করুন গুরুদেব, আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি। গুরুদেব তখন বলে, আমি সবটাই জানি কুসুম। আমি জানি তুমি পরিবারের সকলের ভালো চাও। তুমি কখনোই পরিবারের কারও ক্ষতি হতে দিতে চাও না।
সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তখন কুসুম বলে, আচ্ছা গুরুদেব, আপনি কি বলতে চাইছেন আমাকে খুলে বলুন, না হলে আমি কিছুই বুঝতে পারছি না। গুরুদেব তখন বলে, আমি এটাই বলতে চাইছি যে তোমাকে একটা যজ্ঞ করতে হবে, পুজো করতে হবে। আর সেই পুজো শেষ হওয়ার পর তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তবেই এই গাঙ্গুলি বাড়ির উপর থেকে সব বাধাবিপত্তি কেটে যাবে। বলো, তুমি কি রাজি? দীপালি সবটা শোনার পর মনে মনে ভাবতে থাকে, কুসুম যেন কোনোভাবেই এতে রাজি না হয়। কারণ কুসুম রাজি হলে তো সর্বনাশ হয়ে যাবে। আর এটাই বারবার ভাবতে থাকে দীপালি। তখনই কুসুম বলে, আমি রাজি। দেবী মা আমার কাছে ভগবানের মতো। আর সেই ভগবানের জীবন যদি আমি বাঁচাতে পারি, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। কুসুমের কথায় গুরুদেব খুবই খুশি হয়ে যায়। তিনি বলেন, তুমি রাজি হয়েছ, তাতে আমার খুব ভালো লাগছে। এরপর কুসুম মনে মনে ভাবে, জীবনটা যেই পথে এগোচ্ছে সেই পথেই এগোক। তাতে যদি দেবী মা ভালো থাকেন তাহলে সেও রাজি আছে। অন্যদিকে দীপালি ভাবতে থাকে, কুসুমকে কিভাবে বোঝাবে যে ও ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এভাবে কিছুতেই চলতে পারে না। কুসুম নিজেকে শেষ করে দিতে পারে না। এই কথাটাই বারবার ভাবতে থাকে দীপালি। অন্যদিকে কুসুম ঠিক করে নেয়, এই পুজোর সমস্ত আয়োজন সে নিজেই করবে আর নিজের জীবনটাকেও শেষ করে দেবে। ঠিক তখনই আয়ুষ চলে আসে কুসুমের কাছে। আয়ুষ বলে, কি ব্যাপার বলো তো কুসুম? তোমাকে আজ একটু অন্যরকম লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনের ভেতরে খুব অদ্ভুত কিছু চলছে। কিন্তু সেটা কি? কুসুম তখন বলে, ছোট সাহেব, আমি যদি কাল বেঁচে না থাকি তাই ভাবলাম আজ একটু নিজের মতো করে আনন্দ করি। আর সেই কথা শুনে আয়ুষ খুব রেগে যায়। সে বলে, কি হয়েছে তোমার? তুমি এসব কথা কেন বলছ? খবরদার, আর কখনো এসব কথা বলবে না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এত ভালোবাসার পরেও তুমি এসব কথা বলছ। কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করছ না। প্লিজ, এভাবে আর কিছু বলো না। কুসুম তখন বুঝতে পারে আয়ুষ তাকে সত্যিই কতটা ভালোবাসে। কিন্তু গুরুদেবকে সে কথা দিয়ে ফেলেছে। তাই গুরুদেবও সমস্ত পুজোর আয়োজন করতে রাজি হয়েছে। তবে কুসুম একটা কথাই মাথায় রেখে দিয়েছে, যেভাবেই হোক না কেন এই পরিবারের জন্য, আয়ুষের ভালোর জন্য, ইন্দ্রাণী গাঙ্গুলির ভালোর জন্য সে নিজের জীবনটাও দিয়ে দেবে। আর এই কথা জানার পরে ইন্দ্রাণী গাঙ্গুলিও বুঝতে পারে কুসুমের অবদান এই পরিবারের জন্য ঠিক কতটা। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।